তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা খুব মন দিয়েই পড়ছো, কারণ এক্সাম তোমাদের কিন্তু এগিয়ে আসছে, বেশি সময় কিন্তু তোমাদের হাতে আর নেই। তো আমি তোমাদের কিছু সাজেশান দিয়েছিলাম, এবং তোমরা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে চাইছো না, তোমাকে করতেই হবে, কারণ তোমাদের 3টে টপিক দেওয়া হয়েছে: হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ফিলোলজি অ্যান্ড অলসো ওয়াইফ অফ বার্থস প্রোলগ। তো তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দুখানা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আমি একটা কোয়েশ্চেন আজকে আলোচনা করবো যেটা খুব এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্ট্যান্ট। আগে একটা কথা বলে রাখি, আমাদের অনলাইন ব্যাচ রয়েছে, তোমরা হয়তো অনেকে জানতে পারোনি। ফার্স্ট সেমিস্টার যেহেতু নতুন কলেজে, তো তোমরা সেকেন্ড সেমিস্টারে আমার সঙ্গে কানেক্ট হতে চাইলে তোমরা এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অবভিয়াসলি তোমাদের 10 মার্কস, 5 মার্কস অ্যান্ড 2 মার্কস নিয়ে কোনো সমস্যা হবে না, এবং আমরা পুরোপুরি টেক্সচুয়াল রিডিং করিয়ে থাকি। অবভিয়াসলি তোমার হেল্পফুল হবে এক্সামের জন্য। সো এটাই বলার রয়েছে। তো তোমাকে যেটা কোয়েশ্চেনটা আমি আজকে আলোচনা করব, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন: প্রিকারসার্স অফ রোমান্টিক রিভাইভাল অর ট্রানজিশনাল পোয়েট। এটা 10 মার্কস তোমাকে দিতে পারে। তো ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে একটা কনসেপ্ট। দেখো, আমি 3টে এখানে সার্কেল করেছি। ফার্স্ট সার্কেলে রয়েছে 18th সেঞ্চুরি অর দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নেক্সট শেষে রয়েছে রোমান্টিক পিরিয়ড, এবং মাঝখানে রয়েছে ট্রানজিশনাল এজ অর দ্য প্রিকারসার্স অর রোমান্টিক রিভাইভাল। সো তোমাকে এখানে বোঝার কনসেপ্টটা এটাই হচ্ছে যে 18th সেঞ্চুরি অর নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ওকে, 18th সেঞ্চুরি অল্টারনেটিভ নেম অনেকগুলোই রয়েছে, প্রোজ আর রিজন রয়েছে। ওকে, অ্যান্ড অলসো নিউ ক্লাসিক্যাল এজও রয়েছে। কেন নিউ ক্লাসিক্যাল এজ বলা হয়? কারণ আমরা দেখব যে ক্লাসিক্যাল পিরিয়ড যে ছিল গ্রিসে বা রোম, এই জায়গাগুলোতে ভার্জিল ছিলেন, হোমার ছিলেন, ওদের যে সাহিত্য ইলিয়াড, ওডিসি, ওকে, ডিভাইন কমেডি দান্তের, এগুলো খুব একটা কম্প্যাক্টেড এবং খুব খুব ডিকটা মেনটেন করে কিন্তু লেখা হতো, এবং এই পোয়েট্রিগুলো কিন্তু সাধারণের জন্য ছিল না, কিন্তু খুব অ্যারিস্টোক্রেসি মেনটেন করতো। সো এখানকার যেনারা 18th সেঞ্চুরি মাস্টার্স ছিলেন, মানে পোয়েট ছিলেন, সে হতে পারে পোপ, জোনাথান সুইফট। ওকে, এনারা কী করতেন? এনারা সেই ক্লাসিক্যাল পিরিয়ডের ফ্লেভারটাকে ঘুরিয়ে নিয়ে আসতে চেয়েছিলেন, মানে পোয়েট্রিগুলো একেবারে ডিফিকাল্ট ওয়েতে ওনারা প্রেজেন্ট করতে চাইছিলেন, এবং যার ডিকটাম খুব হাইলি মেনটেন করা হবে, এবং এগুলো সোশ্যাল ক্রিটিসিজম হিসাবে ওনারা রাখবেন। বুঝতে পেরেছো? কবিতাকে মানুষের মধ্যে রেখে দেওয়া হবে, এই কনসেপ্টগুলো ছিল পুরো সেই যে নতুনভাবে সেটা এসেছিলো। ক্লাসিক্যাল এজেন্ডা বা ক্লাসিক্যাল ফ্লেভার ওনারা একেবারে একটু নিউ ঘোরানাতে তারা নিয়ে আসতে চাইছিলেন। তার জন্য 18th সেঞ্চুরির অল্টারনেটিভ নেম হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। সো এখানকার পোয়েট্রিগুলো কিন্তু খুব টাফ থাকবে, মানুষ কেন্দ্রিক থাকবে, ম্যান ওরিয়েন্টেড। অবভিয়াসলি ডিকটাম খুব হাইলি মেনটেন করা হবে, হিরোইক কাপলেট ইউজ করা হবে, মানে সাধারণ মানুষের জন্য কিন্তু কবিতা থাকবে না। সো তোমরা পড়বে সেকেন্ড সেমিস্টারে ওঠে, পোপের লেখা রয়েছে, দ্য ডান্সিয়ার্ড রয়েছে, দ্য রেপ অফ দ্য লক রয়েছে। সো এগুলো খুব হাইলি ক্রিটিসিজম এবং মক হেরোইক স্টাইলে প্রেজেন্ট করা রয়েছে। বুঝতে পেরেছো? দেন এটা হতে হতে তাহলে এই কবিতাগুলো সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তুমি যদি এত হার্ডলি ইউজ করো পোয়েট্রিগুলোকে, তাহলে সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে। তার জন্য কিছু পোয়েট যেনারা চাইছিলেন এই রকম ক্রিটিক্যাল জাংচার থেকে, ওকে, হাইলি ডিকটামের জাংচার থেকে পোয়েট্রিগুলোকে ফ্রি করতে হবে। পোয়েট্রি থাকবে মানুষের মুখের ভাষা, সিম্পল। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ দ্য পাওয়ারফুল ফিলিং হয়ে যাবে। ওকে, এনারা করতে চাইছিলেন, মানে এই জটিলতা থেকে তারা সহজ সরল ওয়েতে বার করে নিয়ে আসতে চেয়েছিলেন, এবং তারা করেও ছিলেন কিছুটা জুড়ে। মানে ওটা কোথায় হচ্ছে? তাহলে লেট 18th সেঞ্চুরির দিকে জুড়ে। কিন্তু ওরা তেমনভাবে পপুলারিটি পাননি এই কারণে, যেহেতু ওনার মাথার উপরে রয়েছেন কে? পোপ রয়েছেন, জোনাথন সুইফট রয়েছেন, হাইলি একেবারে পোয়েটরা ছিলেন। সো এনারাই কী করেছিলেন? নেচারকে ফার্স্ট অফ অল প্রেজেন্ট করেছিলেন ওনাদের কবিতার মধ্যে, এবং কিছু রোমান্টিক একটা ফ্লেভার তারা নিয়ে আসতে চেয়েছিলেন। এবং এর পরবর্তীকালে দেখব 1798-এ লিরিক্যাল ব্যালাড পাবলিশড হচ্ছে, জয়েন্ট ভেঞ্চার্স বাই কোলরিজ অ্যান্ড ওয়ার্ডসওয়ার্থ, এবং আমাদের রোমান্টিক এজ তৈরি হচ্ছে। এই রোমান্টিক এজের আগে যারা রোমান্টিক ভাবধারা নিয়ে কবিতা লিখতে চাইছিলেন এগেইনস্ট দ্য 18th সেঞ্চুরি কবিতার ওপর ভিত্তি করে, এনাদেরকে বলা হবে, মাঝখানে যে সার্কেলটা দেখতে পাচ্ছ, ট্রানজিশনাল পোয়েট অর দ্য প্রিকারসার্স অফ রোমান্টিক রিভাইভাল। সো এই কনসেপ্টটা আমি বললাম, এবং তোমাকে নোটটা সাজাতে হবে।
বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। সো ফার্স্ট তোমাকে একটা ইন্ট্রো বিল্ড করতে হবে, যেই কথাগুলো বললাম ওটাই লেখা রয়েছে। বাই দ্য টাইটেল পিকার্সাস অফ দ্য রোমান্টিক রিভাইভাল উই মিন দ্য আর্লি এক্সপোনেন্ট অফ দ্য রোমান্টিক পোয়েট্রি, মানে রোমান্টিক এজের আগে তার আরও আগে যে রোমান্টিক ভাবধারাটা এসেছিলো সেটাকেই কিন্তু বলা হচ্ছে এ রিয়াকশন এগেনস্ট দ্য 18th সেঞ্চুরি অগাস্টানস পোয়েট্রি। মানে বুঝতে পেরেছো আমি এই কথাগুলো বললাম যে এই যে হাইলি জাংচার ডিকটামকে মেনটেন করা হচ্ছে, এর এগেনস্টেই কিন্তু এই কবিতাগুলো কিন্তু এসেছিল। ওকে, সো দ্য 18th century, the age of Pope was dominated by the excessive of reason. So Augustan poetry was satiric and the realistic and focused on the urban culture. Towards the end of the 18th century, শেষের দিকে কি দেখবো, there is a strong reactions against the neoclassical trends in poetry, মানে এই পোয়েট্রিগুলোর এগেনস্টে কিন্তু রিয়াকশন আসছে। So late 18th century poets were dissatisfied with the ideals of wit and reasons. So the lyrical note was almost unheard of. So there was a sound arch of the romantic revival. তার জন্য মানুষ চেয়েছিলেন নেচারকে ফিরিয়ে আনতে। ওকে, দ্য ফ্রিওট 1740 থেকে 1800 covered by the middle and the latter stage of the 18th century manifest some tendencies towards the new order of romanticism. এনাদেরকে বলা হবে রোমান্টিক রিভাইভাল। সো এর ফিচার্স কী রয়েছে? ফার্স্ট ফিচার্স রয়েছে দে গিভ দ্য ফ্রি রেইন টু দেয়ার ইমোশনস অ্যান্ড প্যাশনস। পোপের কবিতাতে তুমি কিন্তু এরকম ইমোশনস পাবে না বা ফ্রি রেইন পাবে না, এখানে ফ্রি রয়েছে। ওকে, তুমি যেটাই ভাবছো সেটাই তুমি প্রেজেন্ট করাবে। সেকেন্ড, দেয়ার প্রি অকুপেশনস উইথ ইমাজিনেশনস অ্যান্ড ইমোশনস মেড দেয়ার পোয়েট্রি প্রাইমারিলি সাবজেক্টিভ। ওকে, তার জন্য কবিতাগুলো কিন্তু সাবজেক্টিভ হচ্ছে, অ্যান্ড দিস ওয়াজ ইন দ্য কন্ট্রাস্ট with a classical reference for objectivity in poetry. Third, poetry becomes closer to everyday life of common man. The poetic dictum of the 18th century was rejected as a artificial and unnatural. যেখানে 18th century বা পোপের পোয়েট্রিগুলো ছিল আর্টিফিশিয়াল এবং আনন্যাচারাল, এখানে আমরা পেয়ে যাব পিকার্সাস বা রোমান্টিক পোয়েটসদের লেখাগুলো ভেরি কমন এবং এটা মাচ রিলেটেড টু দ্য কমন লাইফ, এভরিডে লাইফ। ওকে, অ্যান্ড অলসো ফোর্থ, খুব ইম্পর্ট্যান্ট, রিটার্ন টু নেচার ওয়াজ দেয়ার মোটো, মানে প্রকৃতির কাছে ফিরে যাওয়া মানুষের ভিড় থেকে। সো এটাই কিন্তু তাদের মোটো ছিল, লক্ষ্য ছিল। দে টার্নড অ্যাওয়ে ফ্রম দ্য আর্টিফিশিয়াল আরবান লাইফ অ্যান্ড ফাউন্ড রিফিউজ ইন দ্য কান্ট্রি লাইফ অ্যান্ড নেচার। দে ওরশিপড নেচার, তারা প্রকৃতিকে ভালোবাসত। লাভ অফ নেচার ফর দেম মিন্ট লাভ অফ ম্যানকাইন্ড। সো এনাদের মধ্যে কিছু পোয়েটকে দেখে নেব আমরা। জেমস থমসন্স, হি বিগানস রাইটিং হোয়েন দ্য পোপ ওয়াজ অ্যাট দ্য হাইয়েস্ট অফ হিজ পপুলারিটি। তিনি শুরু করেছিলেন যখন পোপ তার একেবারে মানে চূড়ান্ত শিখরে পৌঁছেছিলেন। অ্যান্ড ইয়েট হি ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাডিশন অফ হিজ স্কুলস টু এক্সপ্লোর দ্য ফিশ উড অ্যান্ড দ্য প্যাস্চার। His poem The Season, published in 1730, is an important landmark in the history of the English poetry. So he is fascinated by the fateful aspects of nature, such as floods and storms. He is described as the poets of the pictorial landscape. So he speaks of the interactions between the man and the nature in the season, the great variety and the beauty nature moves him deeply. And also একটা পোয়েম রয়েছে দ্য ক্যাসল অফ ইন্ডোলেন্স, এটাও থমসনের লেখা রয়েছে অবভিয়াসলি। So it is divided into two cantos. The first canto describes the delight of the castle, and the second canto describes how the knight of industry overthrew the castle of indolence. So it is written in the Spenserian stanza. So next, Oliver Goldsmith, his two important poems are The Traveller, তোমরা দেখে নাও একটু, and The Deserted Village রয়েছে, and also the Thomas Gray, obviously বলবে এখানটাতে। Though he was a classical scholar, his popular Elegy written in country church here, তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে, is a romantic because of its note of sadness and delicate imaginative spirit. So Gray is the central figure in that dart away from the dominant school of the classicism towards the rising school of romanticism. So in his elegy, he pays attention to nature and humble life, which are dear to the romantic poets. William Cowper, the famous slogan, God made the country and man made the town, comes from the William Cowper's poetry. So he is yet another precursor of the romanticism.
His the Tux was the beginning of the uprising against the classical school of poetry 18th century and the founding of a new school in which the nature was the teacher. So Cowper also attacked the Alexander Pope for his smoothness and advocates the mainly rough lines. So this idea is later developed by the William Wordsworth. And also next and last poems, William Blake. So he was a poet with unique gifts. So he was an engraver by the professions. Therefore the art of poetry and the art of designs were always closely linked together in his mind. He is best known for his 3 volumes poetical sketches 1783 and Song of Innocence 1789 and Song of Experience 1794, which contain some of the most orient gems of the English lyricism. So এনাদের হাত ধরেই কিন্তু রোমান্টিক যে গ্রাউন্ড তৈরি হয়েছিল এবং এনাদের ওপর কাজ করেছিলেন আমাদের ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, জন কিটস, পিবি শেলি। তোমাকে কিন্তু এভাবে লিখতে হবে। নোটটা খুব ইজি রয়েছে, কোনো ডিফিকাল্ট ওয়েতে আমি প্রেজেন্ট করিনি। তোমরা এভাবে লিখলে কিন্তু খুব ভালো নম্বর পাবে এবং সার্কেলটা বা পিকচারটা দেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।